আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমায় লিখেছেন যে পিছনের পর্দাটা একঘেয়ে হয়ে গিয়েছে, এটাকে একটু পরিবর্তন করুন। আর পর্দাটাও খুব একটা ভালো নয়, এই তো একদিনে করা যাবে না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি আমি এটার বিকল্প একটা ব্যবস্থা করতে। আপনারা একটুখানি আমার সময় দেবেন। দ্বিতীয়, আমি একটা পোস্ট করেছি সকালবেলা যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে, আবার বলছি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা ভারত করতে পারে। ডিসেম্বরের মধ্যে ফেরত করার ব্যবস্থা ভারত করতে পারে। আমি কিন্তু দুবার বলে দিলাম, এটা এখনো সবকিছু নিশ্চিত নয়। বিষয়টা নিয়ে আমাকে আরো খোঁজ খবর করতে হবে। খোঁজ খবর নিয়ে আমি এই ভিডিওটি কালকে করব। আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হবে না। চারদিকে এত জলঘোলা হচ্ছে, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া হবে, অথচ বারবার ইউনূস আমল থেকে তারেক রহমান পর্যন্ত সবাই শেখ হাসিনাকে হাতে চায়। মানে ফাঁসি দেওয়ার জন্য এত লাফালাফি। যত যাদের রাগ আছে না, সেই রাগটা মেটানোর জন্য। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা অন্যত্র। সেটা হচ্ছে আমাদের এই সনাতনী ধর্মে না, এ তো 5000 বছরের পুরনো ধর্ম। তার মধ্যে অনেক রাজারা এসছে, অনেক পুরনো কথা বললে তো আর লাভ নেই। মানে আমি মোগল আমল দিয়ে শুরু করব না। আমি আমাদের মানে জাতীয় নায়ক যারা ইতিহাসে অনুলিখিত রয়ে গেছেন, আমি তাদের কথা দিয়ে একটু শুরু করি। যে তাদের কাছে যারা আশ্রয় চেয়েছিলেন, তারা কেউ কিন্তু আশ্রিতকে কখনো শত্রুর হাতে তুলে দেননি। এটা আমাদের সনাতন ধর্ম। যেমন রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, জয়সিংহ, শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ, এই প্রচুর এরম নাম রয়েছে। যাকে শত্রু মনে করতো না, সে যদি আশ্রয় চাইতো, আশ্রয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো এবং তার জন্য, তাকে বাঁচানোর জন্য যুদ্ধ পর্যন্ত তারা করেছে। শেখ হাসিনা বর্তমান কালের ব্যাপার। ফলে বর্তমান কালে আপনারা শেখ হাসিনাকে দেখছেন, কিন্তু আমাদের সনাতনী ধর্মে কিন্তু এটাই রয়েছে যে আশ্রিত তোমার কাছে এলে তাকে সর্বদা হাত জোর করে তাকে রেখে দাও। আমাদের এখানে কে আসেননি? শ্রীলঙ্কায় যখন বিক্ষোভ হলো, বিদ্রোহ হলো, সমস্ত মন্ত্রী এবং প্রেসিডেন্ট সব এসে দিল্লিতে আশ্রয় কেড়েছেন। সাম্প্রতিক নেপালে কেপি ওলি শর্মা এবং তার মন্ত্রী পরিষদের 8 জন কোথায় আশ্রয় নিয়েছেন? কেউ দিল্লিতে, কেউ সিকিমে। সেরকম শেখ হাসিনাও আছেন। ভারত তাকে তুলে নিয়ে এসছে, তিনি তো আসেননি, তাকে তুলে নিয়ে এসছে। ফলে ভারতের দায়িত্ব আরো বেশি। এই যে ইদানিং এখন অনেক একটা কথা উঠেছে, সব ঝুড়িতে, সব ডিম এক ঝুড়িতে থাকবে কেন? এই নীতি ভুল। ভারতও কিন্তু চেষ্টা করেছিল এই ঝুড়িগুলোকে চেঞ্জ করার, যেমন পাকিস্তানের আমলে করেছে, বাজপেয়ীজি করেছিলেন, লাহোর বাসযাত্রা শুরু করেছিলেন, তারপরই কার্গিল হয়ে গেল। সেটা ভুলে গিয়ে নরেন্দ্র মোদী সোজা মারিয়াম নওয়াজের মেয়ের বিয়েতে বিনা আমন্ত্রিত হয়ে
নওয়াজ শরীফের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং তার মার সঙ্গে দেখা করলেন, মেয়ের সঙ্গে দেখা করলেন, সকলের সঙ্গে দেখা করলেন, উপহার টুপহার দিলেন। তারপরেতে আপনার বাংলাদেশে আসুন, বিএনপির আমলে কি ঘটেছিল আপনারা জানেন, আগের বিএনপি সরকারের আমলে। নতুন করে বলে ভিডিওকে লম্বা করে লাভ নেই। পরের বারে কিন্তু আবার চেষ্টা করা হয়েছিল। খালেদা জিয়া মারা যাবার পর তাকে শোকবার্তা জানাতে ভারতের সর্বোচ্চ দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি কূটনৈতিক মহল থেকে উঠে এসে নিজের যোগ্যতায় ভারতের দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জয়শঙ্করজি, তিনি নিজে উপস্থিত হয়েছিলেন। তিনি কিন্তু কোনো দূত পাঠাননি। তিনি চেয়েছিলেন যে বিএনপির সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক তৈরি হোক। ঝুড়ি কিন্তু আলাদা করতে চেয়েছিলেন, যেমন পাকিস্তানের বিরুদ্ধে সময় করেছিলেন, তেমনি এখানে করে। আর যে পাকিস্তানে যখন আমাদের নরেন্দ্র মোদী গেলেন, তারপরে কিন্তু আমাদের ওই পেহেলগাঁও হয়ে গেল। পেহেলগাঁও হয়েছে, তার আগে কাশ্মীরের গন্ডগোলগুলো হয়েছে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব না, বলতে ভুলে গেছিলাম বলে বললাম। তো এবারেও কিন্তু ঝুড়ি চেঞ্জ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তারেক রহমানকে দিয়ে ব্যাপারটা আপাতত সামলানো যাক, তারপর বাকিটুকু চেষ্টা করা হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসে তার পুরনো জায়গাতেই ফিরে গেলেন। তাদের যে একটা নীতি আছে, ভারত বিরোধী নীতি, সেই নীতি অনুযায়ী তিনি কাজ করতে শুরু করেছেন। তখন তো 10 নম্বর পয়েন্ট অব্দি সব কাটামুন্ডু, না না, হ্যাঁ 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 হ্যাঁ, সব হ্যাঁ হ্যাঁ করে দিয়েছে। গতকালকে যে আপনাদের খলিলুর রহমান এসেছিলেন, তিনি খুব চাপের রাজনীতি করতে গেছিলেন, বা কূটনীতি বলতে পারেন, যে শেখ হাসিনাকে প্রথমেই চেয়ে একটু চাপ বাড়াও। কিন্তু চাপ বাড়াচ্ছেন, মানে চাপের রাজনীতি করছেন কার কাছে? জয়শঙ্করের সঙ্গে, যিনি 40 বছর ধরে কূটনীতিকে গুলে খেয়ে ফেলে দিয়েছেন। সেই জয়শঙ্করজির সঙ্গে আপনি চাপের রাজনীতি করতে গেছেন। যা হবার তাই হলো, আপনাকে পুরো ধুনে দিল এবং আপনাকে শূন্য হাতে ফিরতে হলো। এবং পরিষ্কার বলে দেওয়া হলো যে শেখ হাসিনার আমলের কোনো রকম চুক্তি তার পুনর্বহাল হবে না। এটা পরিষ্কার বলে দিয়েছেন। কারণ শেখ হাসিনাকে আমরা ওই পরীক্ষিত হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাপারে একটা ঝুড়িতেই ডিম রাখতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগকে এখন আপনারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে তারপর আপনারা ভারতের কাছে সব সাহায্য চাইছেন। এ বললে তো হবে না। এখন ভারতের হাতে তো সব অস্ত্রগুলো ভারতের হাতে, জল থেকে আর আপনার ওই তুলা পর্যন্ত সব অস্ত্র ভারতের হাতে। টাকা পয়সাও নেই। সেই ভারতের সঙ্গে আপনারা এসছেন খেলতে, ডাঙ্গুলি খেলা বলে না, ডাঙ্গুলি খেলতে এসছেন। আমি এবার একটা গল্প বলি আপনাদের। একটা লোকের খুব চুলকোনোর অভ্যেস ছিল, যেখানে পারত সব সময় চুল করছে, এরকম করে চুলকে যাচ্ছে, এরকম করে চুলকে যাচ্ছে। তা একদিন সন্ধ্যেবেলা হয়ে গেছে, নৌকো ঘাটে এসছে, দেখছে একটাই নৌকো রয়েছে। সে বসে বসে হুকো টানছে। মাঝি বলছে, মাঝি আমাকে একটু ওই পারে একটু ছেড়ে দাও। মাঝিও তেমনি বদমাইশ। মাঝি বলে, ঠিক আছে, পয়সা লাগবে না, আর তোমার তো অভ্যেস হচ্ছে গা চুলকানো, তুমি চুলকিও না। তুমি যদি না চুলকে থাকো এই পুরো পারাপার হওয়া অবধি, তাহলে আমি তোমার থেকে পয়সা নেবো না,
আর যদি চলকাও তাহলে পরে আমি তোমার থেকে 10 গুণ পয়সা নেবো। বলেছি ঠিক আছে, 10 মিনিট তো লাগবে, না চুলকিয়ে থেকে যাব। এইবার মাঝ নদীতে যখন গিয়েছে তখন সে ফটাস ফটাস করে মারছে। তখন মাঝি জিজ্ঞেস করছে, কি হলো, তুই মারছো কেন? বলছে, ও তো মশা কামড়াচ্ছে। বলছে, মাঝ নদীতে হাওয়া বইছে আর তোকে মশা কামড়াচ্ছে? তখন বলছে, এই মশা তুমি দেখতে পাবে না মাঝি, এ মশা হচ্ছে ভেতরের মশা, সেই মশাগুলো কামড়াচ্ছে। আমাদের বিএনপির হচ্ছে ভেতরের মশা আছে। যতই সুযোগ দেওয়া হোক, যতই তাকে ভালো প্রস্তাব দেওয়া হোক এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হোক, তারা কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেবে না। তাদের পূর্বের নীতিতে তারা থেকে যাবে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে শেখ হাসিনা একটাই ঝুড়ি, যে ঝুড়িতে এক সমস্ত ডিমগুলো রাখা হবে বলে ভারতবর্ষ স্থির করে নিয়েছে। ভারতবর্ষ শেখে, পরিস্থিতির দিক দিয়ে শেখে, আর ভারতবর্ষ মানুষকে সুযোগ দেয়। সুযোগের যে সদ্ব্যবহার করবে তাহলে পরে সে বেঁচে যাবে। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু কি করেছিল আপনাদের মনে আছে? সেখান থেকেই তো রোগটা, ছোঁয়াচে রোগ আপনাদের ধরলো, ইন্ডিয়া বয়কট। 1 বছরের মধ্যে মইজু বুঝে গেল যে অত্যন্ত কঠিন ব্যাপার, এসে শটান পায়ে পড়ে গেল, মইজু বেঁচে গেল, আত্মসমর্পণ করলো, মইজু বেঁচে গেল। কেপি শর্মা ওলিকে রকে দিয়ে ম্যানেজ করে, সুশীলা ম্যাডামকে ম্যানেজ করে কেপি শর্মা ওলিকে আবার দেশে ফেরত পাঠানো হলো ওই মন্ত্রীবর্গ। তো ভারতবর্ষ এখন উল্টো রাস্তা ধরবে। কি রাস্তা ধরবে আমি তা জানি না। আমাকে এখন ব্যাপারটা সবে কানে এসছে আমার, এখন আমাকে কনফার্ম করতে হবে। তাই আপনাদের কাছ থেকে আমি একটা দিন সময় চেয়ে নিলাম। আজকে বললাম কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ এক হচ্ছে, তিনি আমাদের চোখে নির্দোষ, আমাদের চোখে। আপনাদের যে আইনে তাকে দোষী ঘোষণা করা হয়েছে, সেই আইনে আর সেই আদালতের কোনো মান্যতা নেই। ভারত মান্যতা দেয় না। আপনাদের সরকারকে যেমন মান্যতা দেয় না, একদলীয় সরকার মনে করে, তেমনি একেও, তার রায়কেও মান্যতা দেয় না। ফলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন। শেখ হাসিনা যাবেন, নিজের জোরে যাবেন, এবং কারণ ভারতের হাতে সব তাস আছে, যেদিক দিয়ে মোচড়াবার চেষ্টা করবে সেদিক দিয়ে মোচড়াবে। তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। আজকে এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। আগামী ডিসেম্বরের মধ্যে বুঝতে পারবেন যে তারেক রহমান কত জলে আছে আর কত ডাঙায় আছে, আর ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে তারেক রহমানের কি অবস্থা হয়। আগামীকাল শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে বলবো, তাকে ডিসেম্বরের মধ্যে ফেরার ব্যাপারটা নিয়ে বলবো, আর একটু খোঁজ খবর নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এ কথা তো এখন সবার কাছেই স্পষ্ট যে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখতেই, অথবা যদি সরাসরি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতেই সন্ত্রাস বিরোধী আইনের 2টি সংশোধিত ধারা অধ্যাদেশ আকারে যে রাষ্ট্রপতি নির্দেশ জারি করা হয়েছিল সেটি আইনে পরিণত করা হয়েছে। এবং সেটির মাধ্যমে এখন কি দাঁড়াচ্ছে, এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল এবং পুরো দেশ ভয়ঙ্কর এক ঝুঁকির মুখে। প্রথমত, ডক্টর ইউনূস সরকারের মতন আরেকটি জঙ্গি সরকার আমাদের সামনে ভয়াবহ রূপে উপস্থিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। জামাত ভয়ে আছে যে তাদের কার্যক্রমও এই আইনের অধীনেই যে কোনো সময়
নিষিদ্ধ করা হতে পারে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আবার নিশ্চিতভাবেই এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপিও প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে চলে গেল। বিল পাশের আগে কেন ঝুঁকির মধ্যে চলে গেল সে বিষয়টি পরে আসছি। বিল পাশের আগে সংসদে মোটামুটি প্রবল আপত্তি জানিয়েছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কি বলেছিলেন? এটিও আমাদের কাছে যেমন হাস্যকর এবং একই সঙ্গে পরিহাসের এবং বিপজ্জনক। তিনি বলছিলেন যে এ সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা 3-4 মিনিট আগে হাতে পেয়েছেন, তারা এটি পুরো পড়তে পারেননি। আইনটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরও একটু সময় দেওয়ার দাবি জানানো হচ্ছে। কেন জামাত এটিকে স্পর্শকাতর আইন বলল? জামাতের দাবির মুখেই তো, এনসিপির দাবির মুখেই তো অধ্যাদেশের বলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল ডক্টর ইউনূস সরকার। জামাতের আমিরের বক্তব্যের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন সেটি আরও মজার। তিনি বললেন যে বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণ থাকার কথা। ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সে অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত হয়ে আছে। এই আইনের অনুবলে পরবর্তীতে 47 অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টকেও অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটা আরও মজার আমি এই কারণে বলছিলাম যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব জামাত এনসিপির পক্ষ থেকে উঠছিল তখন তারা তুমুল বিরোধিতা করেছিল। তারা সবসময় বলেছে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয়। তারেক রহমানও তো ক্ষমতায় আসার অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার 2 দিন আগে বা পরে বিদেশি একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। তার কারণ আজ একটি রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় কাল হয়তো বিএনপিকেও করা হতে পারে। এবং এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে এক অর্থে পুরো দলটাই তো নিষিদ্ধ অবস্থা থাকা, শুধু শব্দের কিছু হেরফের। এই আওয়ামী লীগ কি বিনাশ হবে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। 6 মাস পর অথবা 6 বছর পর আরও সংগঠিত হয়ে এই দলটি ক্ষমতায় আসবে, এটুকু বলা যায়। হয়তো আরও কিছু সময় লাগতে পারে, আসবে তো। তখন নিশ্চিতভাবেই বিএনপিকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগের সময় আইন ঠিকই করা হয়নি কোনো রাজনৈতিক সংগঠন বা দলকে নিষিদ্ধ করার জন্য বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে। তবে আওয়ামী লীগ যে বিএনপি বা জামাতকে 14 বছর ধরে রাজপথে নামতে দেয়নি এ কথাও তো ঠিক। রাজপথে নেমেছে, তার উপরে হেলমেট বাহিনীর অত্যাচার, আক্রমণ, রাজপথে নেমেছে, তখন পুলিশি বাহিনীর নির্যাতন ঘটেছে তো এগুলো। অর্থাৎ তুমুল একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছিল। তখন গাছের পাতা পর্যন্ত বলতো আওয়ামী লীগ আওয়ামী লীগ। তখন থেকে বলে আসছি এই যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, এর পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা। এবং তাই তো ঘটল। ডক্টর ইউনূস সরকার আমাদের সামনে আবির্ভূত হলেন ভয়ঙ্কর একটি শক্তি নিয়ে, জঙ্গিবাদী শক্তির প্রচ্ছন্ন সমর্থনে তাদের উপরে ভর করেই তো ডক্টর ইউনূসের সরকার এসেছিল আমাদের সামনে। এখন যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সেই হিসেবে আরও একটা জঙ্গি সরকার নিশ্চিতভাবে আমাদের সামনে আসতে যাচ্ছে।
আতঙ্ক থেকেই এই কথাগুলো বলছি। আশাটা অস্বাভাবিক কিছু নয়, এবং জামাতও ভয়ে আছে এই একই অস্ত্র ব্যবহার করে, একই আইন ব্যবহার করে তাদেরকেও যে কোনো সময়, মানে তাদের রাজনৈতিক কার্যক্রম যে কোনো সময় নিষিদ্ধ করা হতে পারে, এবং সেই ভয় থেকেই জামাতের আমির মোটামুটি প্রবল আপত্তি তুলে ধরেছিল। বিএনপি যে খেলা খেলছে এটিও আমাদের সামনে নতুন কিছু নয়, হয়তো ওই অর্থে যে যে যখন ক্ষমতায় যায় তারা আর ভাবতে পারে না যে কোনো সময় তাদেরকেও ক্ষমতা থেকে বিদায় নেওয়া লাগতে পারে। প্রতিটি দল ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে করে আজীবনের জন্য তারা ক্ষমতায় এসেছে, কেউ নয়, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই তাদেরকে ক্ষমতা থেকে হটানোর। এবং আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত ফিরে না আসতে পারে খুব স্বাভাবিক প্রক্রিয়ায়, অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে? হতে পারে। পৃথিবীর বিভিন্ন ধরনের ইতিহাস তাই বলে, এবং ইতিহাস এটাই বলে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার আদর্শত্ব ধ্বংস করা যায়নি, বরং তারা ফিরে এসেছে আরও সর্বগ্রাসী রূপে হয়তো, অথবা তাদের কারণে পুরো রাষ্ট্র অস্থিতিশীল হয়ে ওঠে চরম এক বিভাজনের জায়গা থেকে। যেমন আমরা মিশরের মুসলিম ব্রাদারহুডের কথা বলতে পারি। এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হলো কথিত গণতন্ত্রের উত্তরণের পর। কি হলো তাতে? তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল, এবং তার পরবর্তী কার্যক্রমগুলো সম্বন্ধে তো আমরা নিশ্চিতভাবে জানি। আওয়ামী লীগও আন্ডারগ্রাউন্ডে চলে যাবে কি না আমরা জানি না, তবে এর ফলটি নিশ্চয়ই কারোর জন্যই সুখকর নয়, এবং সবচেয়ে বেশি খেসারত দিতে হবে আমাদের মতো সাধারণ মানুষকেই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।